হ্যালো বন্ধুরা, আজকের এই ক্লাসে আরআরবি এনটিপিসির সিবিটি 1 যা 2019 সালে হয়েছিল তার 3 নম্বর সেটটি আলোচনা করব। তো এই সেটে আমরা বেশ কিছু প্রিভিয়াসের কোশ্চেন আলোচনা করব, তার সাথে সাথে সেই কোশ্চেন রিলেটেড প্রচুর ইনফরমেশন জানবো যা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে হেল্প করবে। তো চলো ভিডিওটি শুরু করছি। তোমরা যদি আগের দুটো পার্ট দেখে না থাকো অবশ্যই দেখে নাও, আমাদের চ্যানেলের প্লেলিস্ট রয়েছে সেখান থেকে, ঠিক আছে। তো চলো আজকের প্রথম কোশ্চেন দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। এই উক্তিটি কার? তো এটি হচ্ছে বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত একটি উক্তি, ঠিক আছে। বাল গঙ্গাধর তিলক তিনি লোকমান্য মারাঠা কেশরী নামে কিন্তু পরিচিত ছিলেন, লোকমান্য এবং মারাঠা কেশরী। 1916 সালে বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত হোম রুল লীগ গঠন করেন, ঠিক আছে। কত সালে? 1916 সালে। ভারতের সন্ত্রাসবাদের জনক নামে পরিচিত বাল গঙ্গাধর তিলক। তিনি দুটো পত্রিকা সম্পাদনা করতেন, একটি হচ্ছে কেশরী, অপরটি হচ্ছে মারাঠি বা মারহাট্টা। এই কেশরী পত্রিকাটি মারাঠা ভাষায় প্রকাশ করা হতো এবং মারাঠি বা মারাঠহাট্টা যেটা রয়েছে সেটা ইংরেজি ভাষাতে প্রকাশ করা হতো। তো অবশ্যই এটা পড়বে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোন রাজ্য বা কোন রাজ্যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ লেজিসলেটিভ যে কাউন্সিল সেটা রয়েছে? তো এর জন্য তোমাকে জানতে হবে যে আমাদের দেশের কোন কোন রাজ্যে লেজিসলেটিভ কাউন্সিল আছে। তো মনে রাখতে হবে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার এবং উত্তরপ্রদেশ, এই 6টি রাজ্যে লেজিসলেটিভ কাউন্সিল আছে, ঠিক আছে। এই 6টি তোমরা মুখস্থ রাখবে, কারণ এখান থেকে যে কোনো 4টি অপশন যে কোনো একটি আসতে পারে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, বিখ্যাত গোল গম্বুজ কোথায় অবস্থিত? তো গোল গম্বুজ এটা অবস্থিত কর্ণাটক রাজ্যের বিজাপুরে, ঠিক আছে। এই গোল গম্বুজ হচ্ছে বিশ্বের বৃহত্তম গম্বুজ, যেটা নির্মাণ করেছিলেন মোহাম্মদ আদিল শাহ, ঠিক আছে। এই সাথে আমরা মনে রাখবো শাহজাহান কী কী নির্মাণ করেছিলেন? তাজমহল, লালকেল্লা, মতি মসজিদ, জামে মসজিদ। আকবর নির্মাণ করেছিলেন ফতেপুর সিকরি। তারপর সাওয়াই রাজা প্রতাপ সিং তিনি নির্মাণ করেছিলেন হাওয়া মহল, যেটা রাজস্থানে অবস্থিত। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখব, দেখো কি রয়েছে, মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল? মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল? তো মোপলা বিদ্রোহটা 1921 থেকে 1922 সালের মধ্যে হয়েছিল। তোমাদের জন্য একটি কোশ্চেন আমি রাখছি যে এই মোপলা বিদ্রোহটা কোথায় দেখতে পাওয়া গেছিল, কোন রাজ্যে, ঠিক আছে। এটা তোমরা কমেন্টে জানাও। পরবর্তী দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন গভর্নরের সময়কালে হয়েছিল? তো মনে রাখবে লর্ড চেমসফোর্ডের সময়কালে হয়েছিল। কত সালে হয় এটি? 13ই এপ্রিল 1919 সালে কিন্তু এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটি হয়েছিল। নেক্সট দেখো, তেহরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? তো এটি উত্তরাখণ্ডে অবস্থিত। তেহরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স প্রজেক্ট উত্তরাখণ্ডে অবস্থিত। এর সাথে দেখব ভাগীরথী নদীর উপর অবস্থিত তেহরি বাঁধ, ঠিক আছে, ভারতের সর্বোচ্চ বাঁধ। মনে রাখবে তেহরি বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধ, যা ভাগীরথী নদীর উপরে রয়েছে, ঠিক আছে। আর এই নদীর উপরে রয়েছে তেহরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স প্রজেক্ট। চলো পরবর্তী কোশ্চেন দেখো, থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ আপেক্ষিকতার তত্ত্ব, ঠিক আছে। থিওরি অফ রিলেটিভিটি এটা কে আবিষ্কার করেছিলেন? তো বিখ্যাত আমাদের বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, ঠিক আছে। এই থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা ছাড়াও ভর শক্তির সমতুল্যতার সূত্র, যেটা আমরা E=mc² বিখ্যাত একটা ইকুয়েশন, ঠিক আছে। তারপর আলোক তড়িৎ ক্রিয়া তিনি আবিষ্কার করেছিলেন। আর এই আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কারের জন্য 1921 সালে তিনি কিন্তু পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন, ঠিক আছে। এই তথ্যটা মনে রাখবে, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে। এবার দেখো নিট ন্যাশনাল প্রোডাক্ট বা NNP এটা কি? তো NNP মানে হচ্ছে জিএনপি মাইনাস ডিপ্রিসিয়েশন, ঠিক আছে। তাহলে এই জিএনপি মানে কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট।
এর সাথে মনে রাখবে জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে, এগুলো পড়বে। পরবর্তী দেখো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা বার্ক, ঠিক আছে, এটা আর হবে BARC বার্ক, ঠিক আছে, কোথায় অবস্থিত? তো মহারাষ্ট্রের মুম্বাই অবস্থিত ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা বার্ক। ডাক্তার হোমি জাহাঙ্গীর ভাবা 1954 সালে অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট, যেটা ট্রম্পেতে রয়েছে, সেটা প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে তার মৃত্যুর পর 1966 সালে এটার নাম পরিবর্তন হয়ে যায় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা বার্ক, ঠিক আছে। তো যদি তোমাকে কোশ্চেন দেয় যে বার্ক কত সালে এস্টাবলিশমেন্ট হয়, সেটা হচ্ছে 1954 বলবে, ঠিক আছে। আর যদি বলে নামটা কবে চেঞ্জ করা হয়েছিল, সেটা হচ্ছে 1966, ঠিক আছে। নেক্সট দেখো দ্য প্রসেস অফ টেকিং আউট stored result out of physical memory of computer is known as outputs process। তো এটা কনভার্ট করে নিই বাংলাতে, যেহেতু কম্পিউটার কোশ্চেন মানেটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে কনভার্ট করলে, ওই জন্য ইংরেজিতে রাখলাম, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। আউটপুট প্রসেস, এটা কম্পিউটার কোশ্চেন। পরবর্তী দেখো সূর্যের আলোকিত পৃষ্ঠকে কি বলা হয়? তো ফোটোস্ফিয়ার বলা হয়। সূর্যের আলোকিত পৃষ্ঠকে বলা হয় ফোটোস্ফিয়ার। এই সূর্যের বিভিন্ন স্তর থেকে কোশ্চেন আসে, তো তারই একটা কোশ্চেন এসেছিল যে সূর্যের আলোকিত পৃষ্ঠ বা তার স্তরকে কী বলা হয়? ফোটোস্ফিয়ার। এর সাথে মনে রাখবে সূর্যের সবচেয়ে ভেতরে যে স্তর রয়েছে তার নাম কি? কোর, ঠিক আছে, তার নাম হচ্ছে কোর। আর বাইরের স্তরের নাম হচ্ছে করোনা। বহুবার পরীক্ষাতে এসেছে তোমাদের সেন্ট্রালের, তো অবশ্যই এটা দেখবে, ঠিক আছে। নেক্সট দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে পলাশির যুদ্ধ কে লড়েছিলেন? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে পলাশির যুদ্ধ লড়েছিলেন সিরাজউদ্দৌলা। এই পলাশির যুদ্ধটা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ তাদের মধ্যে থেকে ছিল রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মধ্যে, যিনি বাংলার সেই সময় নবাব ছিলেন। 1757 সালের 23শে জুন, ঠিক আছে, এই পলাশির যুদ্ধটি হয়েছিল কোথায়? তো আমাদের বাংলার তৎকালীন বাংলার হুগলির নদীর তীরে, ঠিক আছে, হুগলি নদীর তীরে কিন্তু হয়েছিল। সেখানে পলাশি বলে একটা স্থান রয়েছে সেখানে। পরবর্তী কোশ্চেন দেখো মাদাম কামা স্টুটগার্টে যে ত্রয়ী রঙের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তা নিম্নলিখিত কোন ব্যক্তির দ্বারা ব্রিটিশ ভারতে পাচার হয়েছিল? তো ইন্দুলাল ইয়াকনিক, ঠিক আছে, ইন্দুলাল ইয়াকনিক, অর্থাৎ জার্মানির স্টুটগার্ট বলে একটা জায়গা রয়েছে, সেখানে মাদাম কামা ত্রিবর্ণের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। সেটা কিন্তু ব্রিটিশ ভারতে পাচার হয়ে গেছিল। কী করেছিলেন? ইন্দুলাল ইয়াকনিক, ঠিক আছে। এই মাদাম কামা সম্পর্কে কিছু তথ্য জানা দরকার, যা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেমন ধরো মাদাম কামা ভারতের বিপ্লবীদের জননী বা বিপ্লববাদের জননী রূপে পরিচিতি ছিলেন, ঠিক আছে। ভারতের বিপ্লবীদের জননী বলা হতো মাদাম কামাকে, বা ভিকাজি রুস্তম মাদাম কামা, ঠিক আছে। প্রথম মহিলা যিনি বিদেশের মাটিতে প্রথম ভারতের পতাকা উত্তোলন করেছিলেন, কত সালে? 1907 সালে। আর সেটা কোথায়? জার্মানির স্টুটগার্টে, ঠিক আছে, অবশ্যই মনে রাখবে। পরবর্তী দেখো নিচের কোনটি কম্পিউটার সিস্টেমে সহায়ক স্মৃতি, মানে এর ইংরেজি টার্মটা হচ্ছে অক্সিলারি মেমোরি, বা একে সেকেন্ডারি মেমোরিও বলা হয়, তো তার অংশ নয়। তো অপশন অনুযায়ী পি রোমটা কিন্তু সঠিক উত্তর হবে না। তাহলে সেকেন্ডারি মেমোরি বা অক্সিলারি মেমোরির মধ্যে কী কী রয়েছে? ফ্লপি ডিস্ক, ম্যাগনেটিক টেপ, ম্যাগনেটিক ডিস্ক, সিডি রোম, ফ্ল্যাশ ড্রাইভ, মেমোরি কার্ড, ব্লুরে ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, এগুলো প্রত্যেকটা তোমরা মুখস্থ করবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইটের নাম কি? ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইটের নাম হচ্ছে অ্যাপেল, ঠিক আছে। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ নাম হচ্ছে আর্যভট্ট, যেটা 1975 সালে কিন্তু পাঠানো হয়েছিল। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা, ঠিক আছে, তো অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো ভর বা মাস এটি কি ধরনের রাশি? এটি হচ্ছে একটি স্কেলার রাশি, ঠিক আছে। যেসব রাশির মান থাকে কিন্তু অভিমুখ বা দিক থাকে না, তাকে বলা হচ্ছে
স্কেলার রাশি। এই ভর ছাড়াও রয়েছে দৈর্ঘ্য, দ্রুতি, কার্য, তড়িৎ বিভব, ঠিক আছে, আয়তন, ঘনত্ব, বৈদ্যুতিক প্রবাহ, সময়, তাপমাত্রা, প্রত্যেকটাই হচ্ছে কিন্তু স্কেলার রাশি। বিশেষ করে তোমরা মনে রাখবে তড়িৎ বিভব, কার্য, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, এগুলো কিন্তু আসে, ঠিক আছে, প্রচুর। পরবর্তী দেখো, 49তম প্যারালাল লাইন কোন দুটি দেশের সীমারেখা? তো এটা হচ্ছে আমেরিকা, বা যেটা মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, আমাদের আমেরিকা এবং কানাডার মধ্যে রয়েছে 49তম প্যারালাল লাইন। আর এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সীমারেখা, ঠিক আছে। এর সাথে মনে রাখবো 17তম প্যারালাল লাইন উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে রয়েছে। 31তম প্যারালাল লাইন ইরাক এবং ইরানের মধ্যে রয়েছে। 38তম প্যারালাল লাইন রয়েছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে, ঠিক আছে। ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। এবার দেখো পরবর্তী কোশ্চেন কি এসেছিল, সার বিপ্লব কোন রঙের সাথে জড়িত? তো সার বিপ্লব হচ্ছে ধূসর বা গ্রে রঙের সাথে জড়িত। একে ধূসর বিপ্লব বলা হয়, যা সার উৎপাদনের সাথে জড়িত, ওই জন্য সার বিপ্লব মানে ধূসর বর্ণ। যেমন সবুজ বিপ্লব মানে হচ্ছে ধান এবং গম উৎপাদন, নীল বিপ্লব মানে হচ্ছে মাছ উৎপাদন, সাদা বিপ্লব মানে হচ্ছে দুগ্ধ উৎপাদন, হলুদ বিপ্লব মানে হচ্ছে তৈলবীজ উৎপাদন, লাল বিপ্লব মানে মাংস এবং টমেটো, গোলাপি বিপ্লব মানে পেঁয়াজ ও চিংড়ি উৎপাদন, কালো বিপ্লব মানে কি পেট্রোলিয়াম উৎপাদন, সোনালী বিপ্লব মানে মধু এবং ফল উৎপাদন, রূপলি বিপ্লব ডিম উৎপাদন, গোল বিপ্লব হচ্ছে আলু উৎপাদন, বাদামি বিপ্লব চামড়া উৎপাদন, সোনালী তন্তু বিপ্লব পাট উৎপাদন। এগুলো থেকে বহুবার কোশ্চেন আসে, তো এক ঝলকে আমরা এগুলো দেখে নিলাম, তোমরা একবার দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, সাহিত্য একাডেমির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সাহিত্য একাডেমির হেডকোয়ার্টার অবস্থিত আমাদের নিউ দিল্লিতে, ঠিক আছে। কত সালে এই সাহিত্য একাডেমি চালু করা হয়েছিল? তো 1954 সালের 12ই মার্চ সাহিত্য একাডেমি কিন্তু স্থাপন করা হয়। এই সাহিত্য একাডেমি থেকে যে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় সেটা 24টি ভাষায় দেওয়া হয়। সাহিত্য একাডেমি পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল 1955 সালে। কে পেয়েছিলেন? মাখনলাল চতুর্বেদী। হিন্দি সাহিত্যের জন্য তিনি পেয়েছিলেন মাখনলাল চতুর্বেদী। আর যদি বলা হয় ইংরেজি সাহিত্যে কে পেয়েছিলেন, তো আর কে নারায়ণ 1960 সালে পেয়েছিলেন দ্য গাইড, ওই উপন্যাসটির জন্য, ঠিক আছে, মনে রাখবে। আর প্রথম মহিলা যদি ভারতীয় বলা হয় তো অমৃতা প্রীতম, তিনি 1956 সালে পেয়েছিলেন, ঠিক আছে। প্রত্যেকটা তথ্য ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন দেখো, ইন্দ্রধনুষ কাঠামো, ঠিক আছে। ইন্দ্রধনুষ কাঠামো একটি ভারতীয় সরকারি উদ্যোগ। মূলত কিসের জন্য এটা করা হয়েছিল? তো পাবলিক সেক্টর যে ব্যাঙ্কগুলো রয়েছে তাদের পুনর্গঠন করার জন্য এই ইন্দ্রধনুষ কাঠামোটি চালু করা হয়, ঠিক আছে। এই প্রসঙ্গে বলি, ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক যদি বলা হয় তোমাকে বলবে এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা 1955 সালের 1 জুলাই কিন্তু শুরু করা হয়েছিল বা এস্টাবলিশমেন্ট করা হয়েছিল। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? মুম্বাই। আর ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংকের নাম হয়ে যাবে এইচডিএফসি ব্যাংক, ঠিক আছে। কয়েক বছর আগে কিন্তু এটা ছিল আলাদা, আইসিআইসি ব্যাংক ছিল, ঠিক আছে। তো সম্প্রতি সেটা চেঞ্জ হয়েছে, এইচডিএফসি বর্তমানে হচ্ছে কারেন্ট, আর আইসিআইসিআই ব্যাংক হচ্ছে এখন সেকেন্ড নাম্বারে রয়েছে। তো এই এইচডিএফসি ব্যাংক 1994 সালে এস্টাবলিশমেন্ট হয়, যার হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, সংসদ আদর্শ গ্রাম যোজনার অনুপ্রেরণা কে? তো মহাত্মা গান্ধী। তার আদর্শকে নির্ভর করে কিন্তু এই সংসদ আদর্শ গ্রাম যোজনাটা চালু করা হয়েছিল, যেটা 2014 সালে কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট করে, ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, কোন রাজ্যের শাসকের নির্বাচনকে বলা হয়েছিল দ্য লাইফ হ্যাজ গন আউট অফ দ্য বডি? ঠিক আছে, কোন রাজ্যের শাসকের নির্বাচনকে বলা হয়েছিল দ্য লাইফ হ্যাজ গন আউট অফ দ্য বডি? তো এটা হচ্ছে আউধ, ঠিক আছে, আউধ রাজ্যের শাসনের নির্বাচনকে এমনটা বলা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, ফুটলুজ শিল্পের উদাহরণ কি? তো তোমাকে জানতে হবে যে ফুটলুজ শিল্পটা অ্যাকচুয়ালি কি। তো ফুটলুজ শিল্প হচ্ছে একটি মাঝারি মাপের শিল্প, যাতে নির্দিষ্ট কোনো জায়গা, মূলধন, ঠিক আছে,
কাঁচামাল এসবের তেমন প্রয়োজন পড়ে না, দক্ষ শ্রমিকের প্রয়োজন পড়ে, দক্ষ কারিগরের প্রয়োজন পড়ে। ঠিক আছে, যে কোনো স্থানে এটা শুরু করা যেতে পারে। এরকম বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এই ফুটলুজ শিল্পের মধ্যে। তো তার এক্সাম্পল দেওয়া হয়েছিল, সঠিক উত্তরটা নির্বাচন করতে বলা হয়েছে। তো মনে রাখবে কম্পিউটার চিপ এটি একটি ফুটলুজ শিল্পের উদাহরণ। এছাড়াও রয়েছে হীরা শিল্প, অর্থাৎ হীরার যে নকশা কাটা কাঁচ, তারপরে ঘড়ির কাঁটা তৈরি, মোবাইল উৎপাদন, এই ধরনের যে শিল্পগুলো রয়েছে প্রত্যেকটা হচ্ছে ফুটলুজ শিল্পের উদাহরণ, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? তো পরম 8000। ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম হচ্ছে পরম 8000। তো ভারতে সুপার কম্পিউটারের জনক কাকে বলা হয়? বিজয় পাণ্ডুরঙ্গ ভাটকর। বিজয় পাণ্ডুরঙ্গ ভাটকরকে ভারতের সুপার কম্পিউটারের জনক বলা হয়। ভারতের বর্তমান দ্রুততম সুপার কম্পিউটারের নাম হচ্ছে ঐরাবত। ঠিক আছে, ঐরাবত এটা হচ্ছে ভারতের বর্তমানে দ্রুততম সুপার কম্পিউটার। আর পরম সিদ্দিকি এআই এটা হচ্ছে বৃহত্তম এইচপিসি এআই সুপার কম্পিউটার। ঠিক আছে, এগুলো কম্পিউটার থেকে কোশ্চেন বহুবার এসেছে পরীক্ষাতে, অবশ্যই পড়বে। পরবর্তী কোশ্চেন দেখো, আর্নেস্ট ম্যাকে প্রত্নতাত্ত্বিক বিষয়ে একটি বই লিখেছেন, যার নাম হচ্ছে মহেঞ্জোদারোতে আরও খনন, অর্থাৎ ফার্দার এক্সক্যাভিশনস অ্যাট মহেঞ্জোদারো। ঠিক আছে, মহেঞ্জোদারোতে আরও খনন, এই বইটি লিখেছিলেন আর্নেস্ট ম্যাকে। ঠিক আছে, তিনি একজন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক, তিনি বহু বই লিখেছেন এই প্রত্নতাত্ত্বিক সম্পর্কে। তো অপশন অনুযায়ী এটা হচ্ছে সঠিক উত্তর, মহেঞ্জোদারোতে আরও খনন। ঠিক আছে, নেক্সট দেখো, কোন ব্লাড গ্রুপের মানুষদের সার্বজনীন গ্রহীতা বলা হয়? তো এবি শ্রেণীর রক্ত যাদের রয়েছে তাদের বলা হচ্ছে সার্বজনীন গ্রহীতা। তাহলে সার্বজনীন দাতা কাদের? ও শ্রেণীর রক্ত। ঠিক আছে, আর রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। ঠিক আছে, এটাও জেনে রাখবে, পরীক্ষায় এসেছে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কোন ভাইসরয়, ঠিক আছে, নির্বাচিত স্থানীয় সরকার সংস্থা বা ইলেক্টেড লোকাল গভর্নমেন্ট বডিজ এটা কিন্তু গঠনের উদ্যোগ নিয়েছিলেন? তো স্থানীয় সরকার সংস্থা বা ইলেক্টেড লোকাল গভর্নমেন্ট বডি এটা লর্ড রিপন কিন্তু উদ্যোগ নিয়েছিলেন। ঠিক আছে, তৎকালীন গভর্নর লর্ড রিপন। লর্ড রিপন সম্পর্কে কিছু বলি। 1882 সালে তিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে কিন্তু বাতিল করে দিয়েছিলেন। যেই ভার্নাকুলার অ্যাক্টটি 1878 সালে চালু করা হয়েছিল, যা লর্ড লিটন চালু করেছিলেন, সেই অ্যাক্টটি কিন্তু তিনি বন্ধ করেছিলেন 1882 সালে, কে? লর্ড রিপন। এছাড়াও 1882 সালে শিক্ষার সংস্কার আনার জন্য উইলিয়াম হান্টারের সভাপতিত্বে লর্ড রিপনের নেতৃত্বে হান্টার কমিশন কিন্তু গঠন করা হয়। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় কিন্তু একটি হান্টার কমিশন গঠন করা হয়েছিল, তবে কিন্তু সেই হান্টার কমিশন নয়, এটা 1882 সালের হান্টার কমিশনের কথা বলা হচ্ছে, যেটা মূলত শিক্ষার সাথে যুক্ত, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো, পিত্ত কোথা থেকে নির্গত হয়? তো লিভার বা যকৃৎ থেকে পিত্ত উৎপন্ন হয়। মনে রাখবে এই যকৃৎ হচ্ছে মানবদেহে বৃহত্তম গ্রন্থি। যকৃৎ থেকে হেপারিন, পিত্ত এবং ইউরিয়া নির্গত হয়। এই ইউরিয়াটা উৎপন্ন হয় অর্নিথিন চক্রের মধ্যে। অনেক সময় কোশ্চেন আসে যে অর্নিথিন চক্র কোথায় ঘটে? তো যকৃতের মধ্যে। কি উৎপন্ন হয়? ইউরিয়া। এছাড়াও পিত্ত এবং হেপারিন। ঠিক আছে, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন, লাইম ওয়াটারের সংকেত কি? লাইম ওয়াটার, তো মনে রাখবে লাইম ওয়াটারের সংকেত হচ্ছে CaOH2, অর্থাৎ লাইম ওয়াটারের অপর নাম হচ্ছে কলিচুন। ঠিক আছে, কলিচুন বা এর রাসায়নিক নাম যদি বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। মনে রাখবে পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইডকে যদি জলের সাথে যোগ করা হয় তাহলে কিন্তু সেই লাইম ওয়াটার এবং তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, এটা একটা রিয়াকশন, অবশ্যই মনে রাখবে। পরবর্তী দেখো, জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? অ্যালান অক্টাভিয়ান হিউম। ঠিক আছে, অ্যালান অক্টাভিয়ান হিউম তিনি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। কত সালে? ডিসেম্বর মাসে 1885।
টোটাল 72 জন সদস্য নিয়ে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল কলেজে কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে এবং সেটা করা হয়। ঠিক আছে, সে সময় সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, আর অ্যালান অক্টাভিয়ান হিউম, যাকে সংক্ষেপে এ ও হিউম বলা হয়, তিনি কিন্তু সেফটি ভাল্ব তত্ত্বের প্রবর্তন করেছিলেন। অর্থাৎ তিনি জাতীয় কংগ্রেসকে একটি সেফটি ভাল্ব এর মতো কিন্তু ব্যবহার করেছিলেন। ঠিক আছে, এবার দেখো ভারত সরকারের দক্ষতা উন্নয়ন কর্মসূচির নাম কি? স্কিল যেটা ডেভেলপমেন্ট কর্মসূচি রয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, PMKVY। ঠিক আছে, যেটা 2015 সালে চালু করা হয়েছিল। আর 15ই জুলাই হচ্ছে বিশ্ব যুব দক্ষতা দিবস। সেই দিনটাতে কিন্তু এই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এই কর্মসূচিটা গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, এবার দেখো যিনি ইন মেমোরিয়াম এঁকেছিলেন, তো এটি একটি চিত্র। ঠিক আছে, ইন মেমোরিয়াম একটি চিত্র যা ভারতে ব্রিটিশ মহিলাদের জন্য নিবেদিত একটি চিত্রকর্ম। 1857 সালের যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেই সময় এটি আঁকা হয়েছিল। ঠিক আছে, সিপাহী বিদ্রোহের সময় এই ছবিটা আঁকা হয়েছিল। তো এই ছবিটা কে এঁকেছিলেন? জোসেফ নোয়েল প্যাটন। ঠিক আছে, জোসেফ নোয়েল প্যাটন এই ছবিটি এঁকেছিলেন। মনে রাখবে, সিপাহী বিদ্রোহের প্রথম শুরু হয়েছিল কোথায়? পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। যদি তোমরা অপশনে ব্যারাকপুরটা না পাও তাহলে অবশ্যই মিনাট হবে। ঠিক আছে, মনে রাখবে। আর প্রথম শহীদ কে ছিলেন সিপাহী বিদ্রোহের? মঙ্গল পাণ্ডে। ঠিক আছে, আরেকটা তথ্য বলে দিই যে এই সিপাহী বিদ্রোহকে ভারতের স্বাধীনতার যুদ্ধ কি বলেছিলেন? বীর সভারকার। ঠিক আছে, তো এইগুলো তথ্য ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকের 3 নম্বর সেটের কোশ্চেন। কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। রেগুলার ক্লাস করাবো। তোমরা নিশ্চয়ই কোশ্চেনগুলো দেখে বুঝতে পারছো কোশ্চেন কীরকম রয়েছে। এনটিপিসি পরীক্ষা কিন্তু পাস করতে গেলে প্রিভিয়াস ইয়ারকে গুলে খেতে হবে। ঠিক আছে, এবং হুবহু কোশ্চেন আসবে না, যেই জায়গা থেকে কোশ্চেনগুলো করা হয়েছে সেটাকে এদিক ওদিক ঘাটতে হবে, সেই রিলেটেড সেই ট্রেন্ডসটা বুঝতে হবে যে কী করে আসছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। যদি ভালো লাগে তো সকলে লাইক করে দিও। ঠিক আছে, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।